আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি সামির হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। কোটা সংস্কারের প্রজ্ঞাপনে প্রধানমন্ত্রীর অনুমোদন, 93% মেধা, মুক্তিযোদ্ধার সন্তান 5, ক্ষুদ্র নৃগোষ্ঠী 1, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য বরাদ্দ 1%। বিভিন্ন জেলা থেকে কর্মী এনে বিএনপি জামাত পরিকল্পিতভাবে ধ্বংসযজ্ঞ চালিয়েছে বললেন প্রধানমন্ত্রী, দুষ্কৃতকারীদের ছাড় না দেওয়ার হুঁশিয়ারি। এবং নারী টি-20 এশিয়া কাপে বি গ্রুপে বাংলাদেশের প্রথম জয়, মুর্শিদার হাফ সেঞ্চুরিতে টাইগার্সদের কাছে থাইল্যান্ডের 7 উইকেটের হার। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। কোটা সংস্কারের প্রজ্ঞাপনে অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। সোমবার রাতে জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন সাংবাদিকদের এই তথ্য জানিয়ে বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী প্রজ্ঞাপনে 93% মেধা, মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য 5%, ক্ষুদ্র নৃগোষ্ঠী 1%, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য 1% বরাদ্দ রাখা হয়েছে। নতুন প্রজ্ঞাপন অনুযায়ী মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরা কোনো সুবিধা পাবেন না। আমাদের মহামান্য আদালত সেইভাবে রায় দিয়েছে, যেভাবে শিক্ষার্থীরা চেয়েছিলেন সেভাবে দিয়েছেন। যখন আমাদের কারফিউ শিথিল থাকবে সেই সময় আমরা আনুষ্ঠানিকভাবে সুন্দর করে আমরা বিস্তারিতভাবে প্রশ্নের উত্তর দেব এবং জানাবো। কিন্তু প্রজ্ঞাপনটা প্রকাশের যে বিষয়টি উনি অনুমোদন করেছেন, হ্যাঁ, আর কিন্তু আমরা যে এটা প্রজ্ঞাপনটাকে আনুষ্ঠানিকভাবে জানানো বা আমরা প্রকাশ করার যে বিষয়টি, হ্যাঁ, যেহেতু আপনার কারফিউ ইজ গোয়িং অন, রাইট, হ্যাঁ, সেটা আমাদের একটা ইয়ে থাকে। অনির্দিষ্টকালের কারফিউয়ের চতুর্থ দিনেও রাজধানীর সড়কে মানুষের চলাচল খুবই কম, যানবাহন চলাচল সীমিত। তেজগাঁও এলাকায় রয়েছেন লায়লা নওশিন। ওই এলাকার খবর জানতে আমরা সরাসরি চলে যাব তার কাছে। নওশিন, তেজগাঁও এলাকায় এই মুহূর্তে কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন আমাদের জানাবেন। ছিলেন যে কারফিউ চতুর্থ দিন এবং সরকার ঘোষিত যে সাধারণ ছুটি, সেই সাধারণ ছুটির তৃতীয় দিন আজ। এবং আজকে কিন্তু এই কারফিউ এবং সাধারণ ছুটির তৃতীয় দিনে যে অন্যান্য দিনে যে আমরা কারফিউ চলাকালে দেখেছি যে থমথমে পরিস্থিতি সকাল থেকে, সেই থমথমে পরিস্থিতি কিন্তু আজকে চতুর্থ দিনের কারফিউতে অনেকটাই নমনীয় হয়ে এসেছে। আজকে আমরা সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়কে কিন্তু অন্যান্য দিনের তুলনায় যান চলাচল একটু বেড়েছে। তেজগাঁও এলাকায়ও আমরা যেটি দেখেছি যে সকাল থেকে যে জরুরি যে সেবাগুলো রয়েছে সেই সেবাতে যারা জড়িত তারা সড়কে এসেছে এবং একই সাথে নিত্য প্রয়োজনীয় পণ্যের যে পণ্য এবং কাঁচা বাজার, সেই কাঁচা বাজার পরিবহন করার যে গাড়ি, সেই গাড়িগুলো আমরা সড়কে দেখেছি। একই সাথে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তাদের টহলও কিন্তু আমরা দেখেছি। তবে সেই যে এই সড়কে যে গত কয়েকদিন যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে টহলের পাশাপাশি যে সাধারণ মানুষকে জিজ্ঞাসাবাদ ছিল করার যে করতে আমরা দেখেছি, সেই জিজ্ঞাসাবাদ কিন্তু আজকে কিছুটা কমেছে এবং সড়কে যান চলাচল যেটি বলছিলাম যে বেড়েছে। একই সাথে এই পাশেই যেহেতু মহাখালী বাস টার্মিনাল, আমরা আজকে দেখেছি যে উত্তর বেশ কিছু মানুষকে আমরা দেখেছি যারা মহাখালী বাস টার্মিনালের দিকে গিয়েছে এবং তারা চেষ্টা করছে ঢাকা ছেড়ে হয়তো ঢাকার বাইরের যে অন্যান্য জেলা, সেই জেলাগুলোতে যাওয়ার জন্য। এবং যেটি বলছিলাম যে গত কয়েকদিনের তুলনায় আজকে কিছুটা কিন্তু নমনীয় হয়েছে, রাস্তাঘাটে মানুষের সমাগম একটু বেড়েছে এখন সকাল। তারপরেও কিন্তু অন্যান্য দিনের তুলনায় যে কারফিউ চলাকালে যে 4 দিন ধরে কারফিউ, গত 3 দিনের তুলনায় আজকে সড়কে মানুষ এবং একই সাথে যে যানবাহন, সেই যানবাহনের চলাচল বেড়েছে আমরা যেমনটি দেখতেছি। হয়তো বাকি সময়গুলোতে দুপুরের নাগাদ এই যান চলাচল আরও বাড়বে এমনটাই ধারণা করা হচ্ছে, কারণ যেহেতু আজকে গত কয়েকদিন কিন্তু 3 ঘন্টা কারফিউ শিথিল ছিল কারফিউ, আজকে কিন্তু 4 ঘন্টা অর্থাৎ দুপুর 1টা থেকে বিকেল 5টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে। তো সামির, আপাতত তেজগাঁও থেকে এই ছিল আমার কাছে। নওশিন, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। রাজধানী সায়দাবাদ থেকে কারফিউ পরিস্থিতি জানাচ্ছেন সোমা ইসলাম। সোমা, সহিংসতাটা ছিল, এখন কি মনে হচ্ছে আপনাদের মনে স্বস্তি এসেছে? ইনশাআল্লাহ একটু স্বস্তি আসছে। কি কারণে? স্বাভাবিক আর্মি নামছে, এই বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের এই
পরিচালনায় ভালো, এখন আগের চেয়ে অনেক ভালো। অসংখ্য ধন্যবাদ। দর্শক, যেমনটা শুনছিলেন যে কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে যে চলমান সহিংসতা দেশে ছিল, সেই সহিংসতাকে কেন্দ্র করে 4 দিন যাবৎ কিন্তু দেশে কারফিউ অবস্থা আছে এবং আজকে কিন্তু কারফিউ চতুর্থ দিন, এবং চতুর্থ দিনেও আমরা কিন্তু দেখতে পাচ্ছি রাজধানীর যে সমস্ত গুরুত্বপূর্ণ জায়গা আছে সেখানে কিন্তু সেনাবাহিনীর সদস্যরা টহলে আছেন এবং তারা বিভিন্ন জায়গাগুলোতে সেনা চেকপোস্টও আছে এবং সেখানে তারা যে সমস্ত মানুষ তাদের জরুরি প্রয়োজনে কাজে ফিরছেন কিংবা বিভিন্ন কাজে প্রয়োজনে যাচ্ছেন তাদেরকে তারা জিজ্ঞাসাবাদ করছেন এবং নিরাপত্তা ব্যবস্থাটা আসলে সেনাবাহিনী সহ অন্যান্য বাহিনী পুরো শহর জুড়েই একটা জোরদার অবস্থানে রয়েছে। আমি রয়েছি শহরের অর্থাৎ রাজধানীর দক্ষিণাংশে, সেই দক্ষিণাংশে যে জায়গাগুলোতে আছে সায়দাবাদ, ডেমরা সহ যে যাত্রাবাড়ি, সেখানেও কিন্তু অন্য চিত্রও দেখেছি, যেটা এই কয়েকদিন যাবৎ কিন্তু দূরপাল্লার গাড়িগুলো কিন্তু ঢাকা ছেড়ে যায়নি। আজকে কিন্তু আমরা দেখেছি কুমিল্লা, নোয়াখালী বিভিন্ন জায়গায় কিন্তু দূরপাল্লার গাড়িগুলো বেশ কিছু সকাল থেকে গাড়ি ছেড়ে যাচ্ছে। সব মিলিয়ে যদি দেখি যে আজকে কারফিউ চতুর্থ দিনে কিন্তু আশেপাশে যে দোকানগুলো যেগুলো এতদিন বন্ধ ছিল সেগুলো কিন্তু খোলা শুরু করেছে, অর্থাৎ সাধারণ জনগণের মনে একটা স্বস্তি ফিরেছে এবং স্বস্তি ফেরার বড় কারণ তারা বলছে যে এভাবে তো ঘরে বসে থাকলে যায় না, চলে না এবং তাদের তো কাজকর্ম আছে, চলতে হবে জীবন আর জীবিকার তাগিদে। সব কিছুকে মিলিয়ে যে আইনশৃঙ্খলা বাহিনী এবং সেনাবাহিনী দেশ জুড়ে এবং শহর জুড়ে রয়েছে, সেটা এই থাকাটাই তাদের একটা বিরাট স্বস্তির কারণ এবং তারা মনে করছে যে অল্প অল্প করেও কয়েকদিনের মধ্যে সব দোকানপাট এবং জীবনযাত্রা স্বাভাবিক হয়ে আসবে এবং এই স্বাভাবিকতা ধরে রাখবার জন্যে আইন শৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা এবং নিরলস প্রচেষ্টা, সেটাতেই তারা সাধুবাদ জানাচ্ছেন। তবে অন্যান্য দিনের চেয়ে আজকে কিন্তু রাজধানীর বিভিন্ন জায়গাতে সকাল থেকেই জীবনযাত্রা অনেকটাই স্বাভাবিক। সোমা, আপনাকে ধন্যবাদ। সাম্প্রতিক ধ্বংসযজ্ঞের সঙ্গে বিএনপি জামাত জড়িত উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পরিকল্পিতভাবে বিভিন্ন এলাকা থেকে কর্মী এনে সহিংসতা চালানো হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে সার্বিক পরিস্থিতিতে তাদের হতাশ না হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দুষ্কৃতকারীদের কাউকে ছাড়া হবে না। নীলাদ্রি শেখরের রিপোর্ট। গত কদিনে ঢাকাসহ সারা দেশে যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে দুষ্কৃতকারীরা, তার ফলশ্রুতিতে স্থবির হয়ে পড়েছে অর্থনীতি। বাণিজ্য ক্ষেত্রে বহির্বিশ্বের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। এমন পরিস্থিতিতে দেশের শীর্ষ ব্যবসায়ীদের নিয়ে করণীয় ঠিক করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক। ব্যবসায়ীদের সঙ্গে নিয়েই যে কোনো পরিস্থিতি সামলে নিতে চান সরকার প্রধান। বলেন, সরকারও তাদের পাশে আছে। আজকে আমি উদ্বিগ্ন আপনাদের ব্যবসা নিয়ে, সেই জন্য আপনাদের ডেকেছি। আমি জানি ব্যবসা বাণিজ্য আমাদের সচল রাখতে হবে, কারণ এখানে আপনাদেরও সহযোগিতা দরকার। যে আপনাদের ভিতরে যেন কোনো হতাশা আসে, আমার দিক থেকে সব রকম সহযোগিতা আপনারা পাবেন। আগুন দিয়ে পোড়ানোর ফলে যে ড্যামেজগুলি হয়ে গেছে সেগুলি তো মেরামত করতে সময় লাগবেই। তাহলে আগুন যারা দিল, যারা পোড়ালো, আপনারা তো তাদের বিরুদ্ধে তো আপনাদের কথা বলতে হবে। জনগণের জানমাল নিরাপত্তার স্বার্থে কারফিউ দিতে বাধ্য হয়েছে সরকার, বলেন প্রধানমন্ত্রী। কিন্তু এরা কারা? খুব অপরিচিত কেউ না। আপনারা দেখেছেন এর সঙ্গে সমর্থন দিয়েছে বিএনপি। সাজাপ্রাপ্ত আসামি যে গ্রেনেড হামলা করে আমাকে হত্যা করতে চেয়েছিল, এই সাজাপ্রাপ্ত আসামি দেশ থেকে বাইরে ওখান থেকে হুকুম দেয়, এটা জ্বালাও, ওটা জ্বালাও, এটা করো, আর কয়দিন চালাও ইত্যাদি। আর জামাত ইসলামী এবং বিএনপি শিবির, আপনারা জানেন যে কটা ঘটনা, যতগুলি খুন খারাপি এই শিবির, বিএনপি, জামাত এরা একসাথে করেছে, প্ল্যান করেই তারা এসেছে। জেলায় জেলায় খবর নিয়েছে কোথায় কোথায় শিবির কর্মীরা আছে, তারা কেউ নাই, সব ঢাকা, কিন্তু ঢাকা শহরে না, ঢাকার আশেপাশে এখানে সেখানে তারা ঘাপটি মেরে আসে আর এই ঘটনাগুলি ঘটাচ্ছে। যারা দেশের সম্পদ নষ্ট করেছে তাদের চিহ্নিত করে শাস্তি নিশ্চিত করা হবে বলে দৃঢ়ভাবে জানান সরকার প্রধান। 13-14তে অগ্নিসংযোগ যারা করেছে তাদের অনেকেই শাস্তি দেওয়া হয়েছে, শাস্তি দিয়েছে, আবার জেল থেকে তারা ওই একই চেহারা। তবে এবার অত সহজে ছাড়া হবে না। এই শিবির হচ্ছে সম্পূর্ণ জঙ্গি, জামাতও জঙ্গি, আর বিএনপি আজকে তাদেরও চেহারাটা বেরিয়ে গেছে। এখনও দেয়নি, এখনও হুকুম দেয় চালিয়ে যাও আন্দোলন, মানে আপনাদের এই জ্বালা পোড়াও চালানোর হুকুমও দিয়ে যাচ্ছে। আপনারা সমর্থন করেন, আমার আপত্তি নাই, আর প্রতিহত যদি করেন আমরা আছি আপনাদের সাথে, পরিষ্কার কথা। তা আমি আপনাদের বলবো যে এই জঙ্গিদের দমন করা এবং একটা ভালো পরিবেশ সৃষ্টি করা, এটাই আমাদের লক্ষ্য। যা আমরা এখন আরও শক্ত
শক্ত অ্যাকশন নিয়ে এটাকে দমন করে পরিবেশ আমরা উন্নত করব। জেলাগুলো পরিস্থিতি বিবেচনায় কারফিউ শিথিল করতে পারবে সে নির্দেশনা দেয়া হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। নারী টি-20 এশিয়া কাপে প্রথম জয় পেয়েছে বাংলাদেশ। নবম আসরে বি গ্রুপে দ্বিতীয় ম্যাচে মুর্শিদার হাফ সেঞ্চুরিতে থাইল্যান্ডকে 7 উইকেটে হারিয়েছে টিম টাইগ্রিস। শ্রীলঙ্কার ডাম্বুলায় টস জিতে ব্যাট করতে নেমে 9 উইকেটে 96 রান তোলে থাইল্যান্ড। থাই মেয়েদের হয়ে সর্বোচ্চ 40 রানের ইনিংস খেলেন ওপেনার নাথায়া বোচাথাম। 26 থেকে 57 এই 31 রানের ব্যবধানে প্রথম 5 উইকেট হারায় থাইল্যান্ড। বাংলাদেশের মেয়েদের হয়ে 14 রানে 4 উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন রাবেয়া খান। 2টি করে উইকেট নিয়েছেন ঋতুমণি এবং এই ম্যাচ দিয়ে অভিষেক হওয়া সারিকুন নাহার জেসমিন। জবাবে মুর্শিদা খাতুনের হাফ সেঞ্চুরিতে সহজ জয় পায় বাংলাদেশ। 54 বলে 50 রান করে থামেন মুর্শিদা। দ্বিতীয় সর্বোচ্চ 17 রান করেন দিলারা। এই জয়ে সেমিফাইনালের রেসে টিকে রইল অধিনায়ক নেগার সুলতানা জ্যোতির দল। একদিন বিরতির পর 24 জুলাই গ্রুপের শেষ ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে শেষ 4 টিকিটের জন্য লড়বে বাংলাদেশ। সংবাদের এ পর্যায়ে নিচ্ছি বিরতি, আর বিরতির পর জানিয়ে ফিরছি টি-20 এশিয়া কাপে মালয়েশিয়াকে রেকর্ড 144 রানে হারিয়েছে শ্রীলঙ্কা। টুর্নামেন্টের প্রথম সেঞ্চুরিয়ান চামারি আতাপাত্তু। দর্শক, কারফিউর আরো খবর। রাজধানীর মিরপুর 10 নম্বর থেকে কারফিউর চিত্র জানাচ্ছেন জান্নাতুল বাকেয়া কেকা। মঙ্গলবার সপ্তাহের চতুর্থ দিন। আমরা জানি যে একটা জরুরি অবস্থার মধ্যে দিয়ে আমরা পার করছি। আজকে মঙ্গলবার সপ্তাহের চতুর্থ দিন। এ সময় এই যে রাজধানীর সবচেয়ে জনবহুল যে সড়কটা, আমি দাঁড়িয়ে রয়েছি সেই 10 নম্বর গোল চত্বরে। যেদিকেই চোখ যায় দেখা যাচ্ছে যে ধ্বংসযজ্ঞ, ভাঙচুর। আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেনাবাহিনীর টহল, পুলিশের উপস্থিতিতে চলছে তল্লাশি। এবং এর মধ্যেই কিন্তু গাড়ি ঘোড়া চলছে বলতে অ্যাম্বুলেন্স চলাচল করছে, অটো চালিত রিক্সাগুলো, অটো রিক্সা চলছে, সিএনজিও দেখা যাচ্ছে কিঞ্চিত। পথচারীরা যার যার জরুরি পরিষেবার আওতায় এরকম অনেকেই যাচ্ছেন। আমরা 2-1 অটো চালকের সাথে কথা বলেছি। তারা বলছেন যে সকাল থেকে তারা বেরিয়ে মাত্র 20 থেকে 30 টাকার ভাড়া মারতে পেরেছেন। আমি একজন ডেস্কোতে কর্মরত একজন পথচারীকে পেয়েছি, উনি তার কর্মস্থলে যাচ্ছে। আমরা জানি যে এই জরুরি অবস্থায় অনেকেই তার বিদ্যুতের সংযোগ থেকে রিচার্জের সমস্যার কারণে এক ধরনের ভোগান্তিতে পড়েছে। আপনারা কিভাবে সেই সমস্যা সমাধান করছেন? আমরা সরকারি নির্দেশ অনুযায়ী আমাদের অফিসে এমার্জেন্সি রিসার্চ করা হচ্ছে, কোনো ফি নেওয়া হচ্ছে না। পরবর্তী রিসার্চের সময় ওই টাকাটা সমন্বয় করে নেওয়া হবে। যত গ্রাহক আসুক আমরা 10টা, 11টা, 12টা পর্যন্ত রাত দিচ্ছি, কোনো সমস্যা নাই। আমাদের পর্যাপ্ত লোক আছে। গ্রাহক সেবার জন্য ডেস্কে যেমন সবার শীর্ষে, এরকম আমরাও আপ্রাণ চেষ্টা করছি যে কোনো গ্রাহক যাতে কমপ্লেন না করতে পারে। হ্যাঁ, 10 নম্বর গোল চত্বরে যে চিত্রটা এখন দেখানো যাচ্ছে বা আমি এতক্ষণ যেটা দেখালাম সেটা হলো যে চলাচল বেড়েছে। তবে গত 2-3 দিন আগে যে পরিস্থিতি দেখেছিলাম, মানে হট্টগোল, মারামারি, গলির মুখে বেরিয়ে ঢেল ছোড়াছুড়ি, সেই ঘটনা কিন্তু আজকেও নেই। এখনও পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক। জান্নাতুল বাকেয়া কেকা, 10 নম্বর গোল চত্বর, মিরপুর, ঢাকা। এবারে নিটুল টাটা কৃষি সংবাদ। ভোলায় মৎস্য খামার যান্ত্রিকীকরণের মাধ্যমে মাছ চাষে খামারিদের দিন দিন আগ্রহ বাড়ছে। লাভবানও হচ্ছেন তারা, কমছে বেকারত্ব, বাড়ছে আয়ের ধরন, বাজারে ভালো দামও পাচ্ছেন তারা। এবারে প্রকৃতি সংবাদ।
দেশি বিদেশি বিরল প্রজাতির ফল ফুলের চারা উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে গোপালগঞ্জ সামাজিক বনায়ন নার্সারি। মাত্র 9 টাকায় বিক্রি হচ্ছে এসব চারা। সুলভ মূল্যের কারণে বৃক্ষরোপণে ঝুঁকছেন প্রকৃতিপ্রেমীরা।